আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টায়। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর প্রশ্ন আর তার উত্তরগুলো কিন্তু পিডিএফগুলো তোমরা নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে। তো চলো আমরা সরাসরি এই কোশ্চেন পেপার আর তার উত্তরগুলো দেখে নিই। এখানে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে, 1 × 10 = 10। তো প্রথমে রয়েছে কয়ের দাগে 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা টানা যায়। তো অসমরেখ বিন্দু মানে হচ্ছে যে বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত নয়। তো যে বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত নয়, যেমন যদি এরকম আমরা 4টি বিন্দু নিই, একটা নিলাম, দুটো, ঠিক আছে, এই 3টে, 4টে, এই যে 4টি বিন্দু দিয়ে, এই 4টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যাবে সব থেকে বেশি। তো দেখো আমরা যদি এই বিন্দুগুলোকে যুক্ত করে দিই তাহলে কতগুলো সরলরেখা পাবো, একটা, দুটো, 3টে, 4টে, ঠিক আছে, 4টে পাবো। এছাড়াও কিন্তু আরও দুটো পাওয়া যাবে যদি আমরা এই বিন্দু সঙ্গে এই বিন্দু যোগ করি আর এই বিন্দুর সঙ্গে যদি এই বিন্দু যোগ করি তাহলে দেখো আমরা কটা সরলরেখা পেলাম, 6টা পেলাম, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। সুতরাং 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলো, 6টি সরলরেখা অঙ্কন বা আঁকা যাবে, ঠিক, অঙ্কন করা যাবে বা আঁকা যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো ক্ষয়ের দাগে রশ্মির প্রান্ত বিন্দু ড্যাশটি। তো রশ্মি মানে হচ্ছে কি, রশ্মি মানে হচ্ছে এটা হচ্ছে রশ্মির প্রান্ত বিন্দু হয়। আর রশ্মি যে কোনো একদিকে রশ্মিকে কিন্তু যত খুশি বাড়ানো যায়। তো ডান দিকে যদি আমরা রশ্মিকে বাড়াই এদিকে আমরা বাড়াতে পারি, বা যদি এটাকে বাঁ দিকে এরকম করি বাড়াই তাহলে কিন্তু বাঁ দিকে যত খুশি বাড়ানো যায়। সুতরাং রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটা, এটা হচ্ছে প্রান্তবিন্দু আর এর প্রান্তবিন্দু হচ্ছে এটা। সুতরাং রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটা হয়, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো, 1, এটা উত্তর হচ্ছে আমাদের 1। এরপর হচ্ছে দেখো গয়ের দাগের প্রশ্ন, 3 বা 3-এর বেশি বিন্দু দিয়ে একই সরল 3-এর বেশি বিন্দু যদি একই সরলরেখা থাকে তখন তাকে ড্যাশ বিন্দু বলে। তো বলা হচ্ছে 3 বা 3-এর বেশি বিন্দু যদি একই সরলরেখা থাকে, যেমন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ঠিক আছে, এই যে বিন্দুগুলো 3-এর বেশি বিন্দু হতে পারে, তারা যদি এরকম এই একই সরলরেখার ওপরে যদি থাকে, ঠিক আছে, সরলরেখার ওপরে যদি থাকে এই বিন্দুগুলো, ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো সমরেখ বিন্দু। অর্থাৎ একই সরলরেখার উপর রয়েছে যে বিন্দুগুলো সেগুলোকে বলা হচ্ছে সমরেখ বিন্দু। তো আমরা এই শূন্যস্থানে লিখবো সমরেখ, ঠিক আছে, সমরেখ। ঘরের দাগে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো লেখো। তো 1 আর 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যা সেগুলো কী কী? 1 আর 10-এর মধ্যে মৌলিক সংখ্যা মানে হচ্ছে যার 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 1 আর 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, 2, তারপর হচ্ছে কি 3 আর 5 আর হচ্ছে 7। এদের 1 আর এই সংখ্যাগুলো ছাড়া কিন্তু আর কোনো মৌলিক উৎপাদক নেই। 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 9-এর উৎপাদক আছে 3, 3 দিয়ে লিখে 9 হয়। সুতরাং আমরা এখানে কী কী লিখতে পারি, 2 হবে আমাদের, 3 হবে, 5 হবে আর 7 হবে। এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। তো 2, 3, 5 আর 7। অঙ্কন দাগের প্রশ্ন দেখো, 11 জন শিশুর বয়সের গড় হচ্ছে 11 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? তো এখানে 11 জন শিশুর বয়সের গড় দেওয়া হচ্ছে 11, প্রত্যেকের বয়স হচ্ছে বয়সের গড় 11 বছর। তো তাদের বয়সের সমষ্টি কত? তো গড় দেওয়া থাকলে আমরা কি করব, যতজন এখানে দেওয়া আছে সেটাকে এই গড় দিয়ে গুণ করতে হবে। তো সেটাই আমাদের উত্তর হবে। তো 11কে আমরা কি করব, 11কে 11 দিয়ে গুণ করব। তো 11কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 121 হবে, দেখো, ঠিক আছে। এরপর 1 1 1 1 1 1, তো এখানে 1 নামবে আর 2 1 1 2 আর হচ্ছে 1, তো 121 হচ্ছে। আমরা এখানে কি লিখব, দেখো 100, আমাদের 121 এটা হবে উত্তর, ঠিক আছে। পরের দাগে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এটাকে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে লিখতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে, এখানে এটা কি বলা হয়, 19 পূর্ণ 3-এর 10। তো 19কে এই 10 দিয়ে গুণ করতে হবে, গুণফল যেটা হবে সেটাকে এই 3 দিয়ে যোগ করতে হবে, যোগ করে ওপরে লিখতে হবে আর নিচে যেটা আছে 10 আছে নিচে 10ই হবে। তো 19 আর 10 যদি আমরা গুণ করি, তো কোনো সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে গুণ করলে কি হয়, সেই শূন্যগুলো শুধু পাশে বসিয়ে দিলে কিন্তু আমাদের গুণটা হয়ে যায়। এখানে 19কে 10 দিয়ে গুণ মানে হচ্ছে 19-এর পাশে আমাদের একটা শূন্য হবে, ঠিক আছে। আর তারপর 3 দিয়ে যোগ করতে হবে। তো 190 হচ্ছে, 190 আর 3 যোগ করলে কত হবে, 193 হবে, ঠিক আছে। 193 নিচে কত হচ্ছে 10, নিচে হবে 10। তো 193/10 এটা আমাদের উত্তর হবে। তো দেখো 19 পূর্ণ 3-এর 10 সমান সমান 193/10, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এবার 6-এর দাগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে মানে হচ্ছে এটাকে কাটাকুটি করে ছোট করতে হবে।
ঠিক আছে। তো কাটাকুটি করলে দেখো আমরা কি কাটাকুটি করলে কী করবো, এটাকে যদি আমরা কাটি, যদি প্রথমে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কী হবে, 2 দিয়ে কাটলে 4 দুগুণে প্রথমে 8 হবে, তো 4 হবে। আর এখানে কত, এটা হচ্ছে 4, তো 2 দুগুণে হচ্ছে 4, তো 42 হবে ওপরে। আর নিচে কত হচ্ছে 10, তো 5 দুগুণে 10, আর 2 একে 2, ঠিক আছে। তো কত হয়ে গেল 51। এবার দেখো আমরা 3 দিয়ে কাটছি এটাকে, তো ওপরে কত 42 হয়তো 3 দিয়ে কাটলে 3 14 42 হবে, 1 10 4 3 14 42, আর 51 3 17 হচ্ছে 51, 1 10 7 17, তো নিচে কত পেলাম 17, ওপরে হচ্ছে 14, তো 14/17 এটা হচ্ছে আমাদের উত্তর হবে, ঠিক আছে। এরপর দেখো বর্গীয় জ দাগে কোন ভগ্নাংশটি ছোট, এখানে দেখা যাচ্ছে 2 এর 3 আর 2 এর 9, কোনটা ছোট সেটা আমাদের করতে হবে। তো কোনটা ছোট সেটা করার জন্য আমরা কি করব, প্রথমে এদের যে নিচেরগুলো হচ্ছে হর আর উপরগুলোকে বলা হয় লব, তো নিচে যে হরগুলো দেওয়া আছে হরগুলোকে আমাদের সমান করতে হবে। তো এখানে হর হচ্ছে 3, এটা হর হচ্ছে কত 9, তো 3 আর 9 এর আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তো 3 আর 9 এর লসাগু করলে আমরা কি করব, 3 একে 3 আর এখানে 3 3 9, তাহলে এই 3 1 আর 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 গুণ 1 গুণ 3 সমান সমান কী হবে, 3 একে 3 3 3 9, অর্থাৎ লসাগু কী হচ্ছে 9 হচ্ছে। সুতরাং আমাদের এই নিচে 9 নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কী করবো, দেখো প্রথমটা লিখেছি 2 এর 3, তো 2 এর 3 এর সঙ্গে নিচে 9 করার জন্য 3 এর সঙ্গে 3 গুণ দিতে হবে, তো 3 3 এখানে 9 হয়ে যাবে। তো নিচে যদি আমরা 3 গুণ দিই তাহলে ওপরের সংখ্যাটার সঙ্গেও আমাদের 3 গুণ দিতে হবে, তো 3 দেখুন ওপরে হয়ে যাবে 6। তো আমরা প্রথমটা কী পেলাম, দেখো প্রথমটা 2 এর 3 এর জায়গায় আমরা কী পেলাম 6 এর 9 পেলাম, ঠিক আছে। এরপর দেখো দেওয়া আছে 2 এর 9 দিয়েছে, 2 এর 9, তো নিচে আমাদের 9ই আনতে হবে, তো নিচে 9 আনার জন্য 9 এর সঙ্গে আমরা 1 গুণ দেবো, তো 9 কে 9, এই 1 যেহেতু নিচে গুণ দিয়েছি ওপরেও 1 দিয়ে গুণ দেবো, তো 2 একে নিচে 2 হবে, এটা হয়ে গেল 2 এর 9। তাহলে দেখো এবার আমরা বলা হচ্ছে কোনটি ছোট সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। এবার আমরা কোনটা ছোট আর কোনটা বড় দেখো বুঝতে পারবো। নিচে এটাও হচ্ছে হর সমান, আর এটাও হচ্ছে 9, এটাও হচ্ছে 9, এবং এটা দেখো লব হচ্ছে 2, এটা লব হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো ছোট সংখ্যা আমরা কোনটা থেকে পেয়েছি, 2 এর 9 থেকে পেয়েছি, তো 2 এর 9টা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, আর যে 2 এর 3 এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, অতএব 2 এর 3 এই সংখ্যাটা হচ্ছে এই যে ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের ছোট, ঠিক আছে। ঝয়ের দাগে ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের অপর নাম, তো ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের অপর নাম হচ্ছে লিখবে চতুস্তলক, ঠিক আছে। এবার ইংরেজি দাগে ঘনবস্তুর মাত্রার সংখ্যা হলো 1 3 2, তো ঘনবস্তুর মাত্রার সংখ্যা হচ্ছে 3টি, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা, 3টে থাকে, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকে ঘনবস্তুর, যেমন হচ্ছে লুডোর ছক্কা এরকম, এগুলো যেমন লুডোর ছক্কা, তারপরে ইট, এই ধরনের যে বস্তু সেগুলো বলা হয় তার যে 3টি মাত্রা থাকে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। 2 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 করে এবং 7টি প্রশ্নের উত্তর করতে হবে, 7 দুগুণে 14 নম্বর দেওয়া আছে। প্রথমে হচ্ছে কয়ের দাগে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে, এগুলো বলা হচ্ছে হর কোনগুলো, এই নিচেরগুলো হচ্ছে হর, তো নিচেরগুলোকে বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করতে হবে, মানে নিচেরগুলোকে সাধারণ হর বিশিষ্ট করতে হবে, মানে সবগুলোকেই সমান করতে হবে, সবগুলো যেন সাধারণ হয়, সবগুলো সমান হয়। তো সেটা করার জন্য আমরা কী করবো, এই যে 14 7 আর 21 লসাগু নির্ণয় করবো। তো 14 7 আর 21 লসাগু তোমরা কীভাবে করবে, 14 আর হচ্ছে কত 7 আর হচ্ছে 21, তো 21, তো এটাকে লসাগু করার জন্য প্রথমে আমরা এটাকে দেবো 7 দিয়ে, দেখো 7 দুগুণে 14, 7 একে 7 3 7 21, তো আর যাবে না। এবার আমাদের কী হবে 7 গুণ 2 গুণ হচ্ছে 1, তারপরে গুণ 3, তো 7 দুগুণে 14, 14 একে 14, 3 14 কত হচ্ছে 42 হচ্ছে, ঠিক আছে। 3 14 42, এটা ওকে 42 হলো। তো দেখো আমাদের 14 7 আর 21 লসাগু কত পেলাম 42, তো এইভাবে তোমরা লসাগুটা করবে। তো 42 হয়ে গেল লসাগু। এবার এই সবগুলো নিচে আমাদের 42 নিয়ে আসতে হবে, অর্থাৎ হরে। তো কীভাবে নিয়ে আসবো, প্রথমে আমাদের কী আছে 1 এর 14 আছে, তো 1 এর 14টা আমরা লিখেছি। 1 এর 14 লেখার পর দেখো 14কে 3 দিয়ে গুণ দিলে কত হবে 42 হবে, 3 14 42, তার জন্য আমরা এখানে গুণ 3 দিলাম, আর নিচে যেহেতু 3 দিয়ে গুণ দিয়েছি তাই ওপরেও 3 দিয়ে গুণ দিতে হবে, তো নিচে হয়ে গেল 3 14 42, ওপর হবে 3 একে 3। এই একই পদ্ধতিতে আমরা করবো কি 1 এর 7 এটাকেও, তো 1 এর 7 লিখলাম, এবার 7কে 6 দিয়ে গুণ দেবো, তাহলে 42 হবে, 6 7 42, ঠিক আছে। এবার 6টাকে আমরা ওপরেও গুণ দেবো 1 এর সঙ্গে, তো ওপরে হয়ে যাবে 6 একে 6, নিচে 6 7 42। এরপর আছে 3 এর 21, যে 3 এর 21 সেটাকে আমরা লিখলাম, তো 21কে 2 দিয়ে গুণ দিলে 42 হয়, 21 দুগুণে 42 হয়, যেহেতু নিচে 2 দিয়েছি তাই আমরা ওপরে কী দেবো, ওপরেও 2 দেবো, তো 3 দুগুণে 6, ঠিক আছে, আর নিচে হলো 21 দুগুণে 42। তো দেখো এবার আমরা দেখো সবগুলোই কিন্তু
লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট আমরা আমাদের হই, সবগুলোর হচ্ছে হর 42, এটাও 42, এটা হচ্ছে 42। তো এইভাবে এটাকে করতে হবে। পরের দেখে একটি ফুলের বাগানে 2-3 অংশে দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা, 1-9 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-12 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। বাকি অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। পঞ্চম শ্রেণীর ছাত্ররা কত অংশে ফুল গাছ লাগিয়েছে? আমরা কী করবো, প্রথমে দেখো দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে, সেটা কতটা সেটা আমরা যোগ করব। এই যে 2-3 অংশ, 1-9 অংশ আর 1-12 অংশ, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ শ্রেণীর ছাত্ররা লাগিয়েছে, এইগুলো আমরা যোগ করব। তো দেখো এখানে দ্বিতীয় শ্রেণী, এই যে 1-2-3 আমরা লিখেছি যোগ, তারপর হচ্ছে 1-9, তারপর যোগ 1-12 লিখলাম। এবার কি করব, এই 3, 9 আর 12-র লসাগু করব, যেহেতু এটা ভগ্নাংশে যোগ করতে হবে আমাদের এটাকে। তো 3 প্রথমে দেওয়া আছে কত 3, তারপর হচ্ছে কত 9, তারপর হচ্ছে 12, এই তিনটে লসাগু করতে হবে। আমরা প্রথমে 3 দিয়ে দেবো, তো 3-1 3 হবে, তারপর 3-3 9 হবে, তারপর 3-4 12, এটা 4, ঠিক আছে। তো 3-4 12, তো আর কিন্তু যাবে না। তো এবার আমরা গুণ দিয়ে দিচ্ছি, দেখো 3 গুণ 1 গুণ 3 গুণ হচ্ছে 4, তো 3-1 3, তারপর কী হবে 3-3 9 আর 4-9 36 হচ্ছে। এটা হয়ে গেলে আমাদের কত হচ্ছে লসাগু হচ্ছে 36। সুতরাং আমরা কী লিখবো, নিচে লিখবো 36। এবার নিচে 36 লেখার পর দেখো এই যে 2-3 ভগ্নাংশ আছে, এই 3 দিয়ে 36কে ভাগ করবো, তো কত হবে 3 12 36 হয়, 12 হবে ভাগফল। যে 12 দিয়ে উপরে 2 আছে, 2 দিয়ে গুণ করবো, 12 দিয়ে কত হবে 24 হবে। যে 24 আমরা দেখো এখানে লিখলাম। এরপর এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, এরপর যোগ চিহ্ন দিতে হবে। যোগ চিহ্ন দেওয়ার পর এবার 9 দিয়ে এই 36কে ভাগ করতে হবে, কত হবে 4-9 36, 4 হবে। এবার এই 4 দিয়ে উপরে 1কে গুণ করবো, তো 4-1 কত হবে 4 হবে, তো এখানে আমরা 4 লিখলাম। এরপর এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, আমরা এখানেও যোগ চিহ্ন দেবো। এরপর 12 দিয়ে এই 36কে ভাগ করবো, কত হবে 3-12 36, তো ভাগফল 3 হবে। এবারে 3 দিয়ে 1কে গুণ করবো, 3-1 3 হবে, তো 3টা আমরা এখানে লিখলাম, ঠিক আছে। লেখার পর দেখো আমরা এবার এগুলোকে যোগ করবো, 24 আর 4 28 আর 3 31, তো 31 আর নিজে 36 তো 31 36 অংশে ফুল গাছ লাগিয়েছে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ শ্রেণীর ছাত্ররা। এবার বাকিটা কারা লাগিয়েছে, বাকিটা লাগিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তো তারা কতটা লাগিয়েছেন, আমরা জানি কি সমস্ত যে অংশ এটা সবসময় এক অংশ হয়, তো এক অংশ থেকে আমরা এটা বাদ দেব, বিয়োগ করব। দেখো পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে, 1 বিয়োগ এই যে 31/36 করব। এবার এটাকে আমরা বিয়োগ করব, এখানে লসাগু নিজে 36ই হবে, তো 36 আমরা লিখলাম, নিজের সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে তার নিজে 36 লিখতে হবে, ঠিক আছে। এই 36 লেখার পর 36কে দেখো এখানে 1 ওপরে, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। এটা এই 1টা কিন্তু আমাদের ওপরের সংখ্যা, এই 36কে এই 36 দিয়ে গুণ করে আমরা লিখবো 36 হবে। এবার এই 36 আর এই 36 যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল 1 হবে। এই 1 দিয়ে 31কে গুণ করতে হবে, 1 দিয়ে 31কে গুণ করলে কত হয় 31 হয়, সেটা আমরা উপরে লিখবো, ঠিক আছে, লিখলাম। এবার 36 থেকে 31 বিয়োগ করব, বিয়োগফল কত হবে 5 হবে। তো 5 আর নিজে কত হচ্ছে 36, 5-এর 36 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছেন। আমরা উত্তরটা এভাবে লিখবো, অতএব পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে 5-এর 36 অংশে। গয়ের দিকে কোনো ঘড়িতে ঘন্টার কাঁটা 4 বার, ঘন্টার কাঁটা 4-এর ঘরে এবং মিনিটের কাঁটা 9-এর ঘরে, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের মান কত? তো দেখো এখানে উৎপন্ন কোণের মান হবে 150 ডিগ্রি। কীভাবে হবে, যদি দেখো এখানে এরকম একটা ঘড়ি হয়, ঠিক আছে, 12টা 1টা 2টো এরকম করে দেখো এখানে টোটাল এতগুলো কাঁটা এতগুলো ঘর কিন্তু দেওয়া আছে। এবার বলা এই যে হচ্ছে ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটাটা এখানে 4-এর ঘরে দেওয়া আছে, আর যে মিনিটের কাঁটা সেটা আছে 9-এর ঘরে, ঠিক আছে। এবার এদের মধ্যে এই যে মধ্যবর্তী যে কোণ, এই কোণের মানটা কত সেটা আমাদের বের করতে হবে। দেখো এই কোণের মানটা কত, তো এখান থেকে যদি আমরা এই সম্পূর্ণ কোণটা হতো, তাহলে এই কোণের মানটা কত হতো, এটা হতো আমাদের 180 ডিগ্রি কোণ, ঠিক আছে। এবার 180 ডিগ্রি থেকে আমাদের এই কোণটা কিন্তু বাদ দেবে। তো 100, এখানে কতগুলো ঘর থাকছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা ঘর মিলে হচ্ছে 180 ডিগ্রি। 6টা ঘর মিলে 180 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। যদি আমরা এটাকে ভাগ করি, তো 3 6 কত হবে 18, আর শূন্যটা কেটে গিয়ে উপরে দিয়েছি 30, অর্থাৎ এই প্রতিটা ঘরের এই যে কোণগুলো, এই কোণগুলোর মান হচ্ছে কত করে 30 ডিগ্রি করে, ঠিক আছে, 30 ডিগ্রি। তো সেইভাবে এই যে এই কোণটা, এটার মান হবে 30 ডিগ্রি। আবার এখানে একটা যে কোণ উৎপন্ন হবে, এটারও 30 ডিগ্রি মান হবে, এটাও হবে 30 ডিগ্রি, এবং এটাও হবে 30 ডিগ্রি, এটাও হবে 30 ডিগ্রি। তাহলে দেখো 30 30 60 30 90
আর 30 120 আর 30 150। সুতরাং এই কোণটার মান কত আমরা পাবো? এই কোণটার মান হচ্ছে আমরা পাবো 150 ডিগ্রি, ঠিক আছে, 150 ডিগ্রি। তা আমরা এখানে লিখলাম 150 ডিগ্রি। পরের প্রশ্ন দেখব, ঘয়ের দাগে মানের অধক্রমে সাজাও। এখানে দেওয়া আছে এই যে অংশ, এখানে দুটি দেওয়া আছে প্রশ্ন। তো মানের অধক্রমে, অধক্রম মানে বড় থেকে ছোট সাজাতে হবে, ঠিক আছে, ওপর থেকে নিচে, অধক্রম মানে ওপর থেকে নিচে অর্থাৎ বড় থেকে ছোট। তো দেখো আমরা প্রথমে এই অঙ্কটার সমাধান করছি, এখানে অধক্রমে সাজাতে হবে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে এই যে নিচে হরগুলো দেওয়া আছে 20, 15 আর 3, এটা লসাগু বের করতে হবে। তো লসাগু তোমরা আগে করে নেবে। দেখো 20 লিখলাম, তারপর হচ্ছে কত 15, তারপর হচ্ছে 3 দেওয়া আছে, তো লসাগু বের করতে হবে। তো প্রথমে 5 দিয়ে দিলাম, 4 5 কত হবে 20 হবে, তারপর 3 5 15 হবে, তারপর 3টা বসিয়ে দিলাম, যেহেতু 5 দিয়ে 3 ভাগ যাবে না। এবার 3 দিয়ে দিচ্ছি, 4টা নামিয়ে দিলাম, 3 একে 3, এটা 3 একে 3 হবে। তাহলে আমরা কী কী থাকছে আমাদের, কী পাচ্ছি, ওপরে 5 গুণ 3 গুণ 4 গুণ 1 গুণ 1 করে আমরা লিখছি না। তো 3 5 15, 4 15 কত হচ্ছে 60, আমাদের লসও কত হলো 60 হবে, ঠিক আছে। আমরা দেখো করবো এখানে, এটা অধক্রমে সাজাতে হবে। তো আমরা এই যে হরগুলোতে আমরা সবগুলোকেই 60 নিয়ে আসতে হবে। তো তার জন্য প্রথমটা দেওয়া হচ্ছে 1 এর 20, তো 20 সঙ্গে 3 গুণ দিলে 60 হয়, তো 3 20 60, তো এই 3 ওপরে গুণ দেবো, 3 একে 3, তো 3 এর 60 হয়ে গেল। এরপর দেওয়া হচ্ছে 2 এর 15, তো 15 সঙ্গে 4 গুণ দিলাম, 4 15 60, তো 4 ওপরেও গুণ দিলাম, 4 2 8, 8 নিচে হয়ে গেল 60। এরপর 5 এর 3 দেওয়া আছে, তো 5 এর 3 এর সঙ্গে 20 গুণ দিতে তো আবার 60 হবে, তো 3 20 60, তো 20 ওপরে দেবো, 5 20 100, তো 100/60। এবার দেখো আমরা কোনটা সব থেকে বড় আর কোনটা সব থেকে ছোটো সেটা আমরা বুঝতে পারবো। তো সব থেকে বড় দেখো নিচে সবগুলো হচ্ছে 60, এটাও 60, এটাও 60 এবং এটাও 60। সব থেকে বড় হচ্ছে এই 100, তারপর বড় হচ্ছে এটা, তারপর বড় হচ্ছে এটা, অর্থাৎ আমাদের মানের অধক্রমে সাজাতে হবে, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তো সব থেকে বড় আমরা কোনটা পেলাম, এই যে 5 এর 3টা, তো প্রথমে 5 এর 3 লিখবো। তারপর বড় হচ্ছে কোনটা, এই যে 2 এর 15টা, তারপর 2 এর 15 লিখলাম। তারপর হচ্ছে সব থেকে ছোটো হচ্ছে 1 এর 20, 1 এর 20টা লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অঙ্কের সমাধান। এরপর যেটা দেওয়া আছে এই অংশটা, এটা আমরা লিখব। এরপর 9 4 আর 6 এর লসাগু করতে হবে। 9 4 আর 6 এর লসাগু কত হবে, যদি আমরা লিখি 9 4 6, প্রথমে দিচ্ছি দেখো আমরা 3 দিয়ে দিলাম, তো 3 3 9 হবে, 4টাকে বসে নামিয়ে দেবে হবেই। তারপর 3 2 6, এবার দেবো 2 দিয়ে, তো 3 দিয়ে 3টা নামিয়ে দিলাম। তারপর 2 2 6, 2 2 4 আর 2 একে 2, আমাদের কী কী থাকছে দেখো ওপরে পাবো 3 গুণ 2, তারপর গুণ 3, তারপর গুণ 2, তারপর গুণ 1 আছে, একটা না লিখলেও হবে। দেখো 3 2 6, ঠিক আছে, 6 3 6 18, 18 দুগুণে কত হচ্ছে 36, কত হলো 36। আমাদের লসক এখানে কত পেলাম 36 পেলাম, অর্থাৎ সবার নিচে আমাদের 36টাকে নিয়ে আসতে হবে। আমরা এখানে কী করবো, 36 আনার জন্য এখানে প্রথমে 4 এর 9 আছে, তো 9 এর সঙ্গে 4 গুণ দিলে 36 হবে, তো 4 9 36, ঠিক আছে। উপরে 4 গুণ দেবো, তো 4 4 উপরে 16 হয়ে গেল। এবার 1 এর 4 আছে, তো 4 এর সঙ্গে আমরা 9 গুণ দেবো, 4 9 36 হবে, তো উপরেও 9 গুণ দেবো, 4 একে 9 কে 9 হয়ে যাবে। এরপর হচ্ছে 5 এর 6, তো 5 এর 6, 6 এর সঙ্গে 6 গুণ দিলে 36 হবে, 6 6 36, ঠিক আছে। সেরকম আমরা ওপরেও 6 দেবো গুণ 5 এর সঙ্গে, তো 5 6 30 হয়ে যাবে। এবার দেখো এখানেও 36 পেলাম, এটাও 36, এটাও 36। এবার সব থেকে বড় আমাদের কোনটা, এটা হচ্ছে 16, এটা 9, এটা 30, তো সব থেকে বড় হচ্ছে এটা, এটা হচ্ছে বড়। তারপর বড় হচ্ছে এটা, আর তারপর হচ্ছে এটা সব থেকে ছোটো। দেখো আমরা লিখছি মানের অধক্রমে সাজিয়ে পাই, তো সব থেকে বড় আমরা কোনটা পেয়েছি, এই যে এটা 5 এর 6টা সব থেকে বড়। তারপর বড় হচ্ছে কোনটা, তারপর বড় হচ্ছে এই যে 9 এর 36টা, সরি এইটা 16/36, এটা অর্থাৎ 4 এর 9, এটা আমাদের হচ্ছে। তারপরে আর সবার ছোট হচ্ছে এটা 9 এর 36, অর্থাৎ 1 এর 4টা, 1 এর 4টা আমরা এখানে লিখলাম। তো এইভাবে এখানে আমরা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে লিখলাম। উঙর দাগে দুটি করে সমতুল্য ভগ্নাংশ লেখো। এখানে দেওয়া হচ্ছে 6 এর 7 আর হচ্ছে 5 এর 13, দুটো করে সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে। মানে এই যে 6 এর 7 দেওয়া আছে এর মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কিন্তু এর যে ফিগারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেরকম করে দুটি করে ভগ্নাংশ লিখতে হবে। তো 6 এর 7, এটার আমরা এটাকে দেখো আমরা 2 দিয়ে যদি গুণ দিই, 6কেও 2 দিয়ে গুণ দেবো, 7কেও 2 দিয়ে গুণ দেবো, তাহলে 6 দ্বিগুণ কত হবে 12, আর 7 দ্বিগুণ কত হবে 14। তো দেখো এই যে 6 এর 7 আর যে 12/14, এদের মানের কিন্তু কোনো পরিবর্তন নেই। 6 এই 12 24টাকে যদি আমরা 14টাকে যদি কাটাকুটি করে দিই 2 দিয়ে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, আবার কিন্তু এই 6 এর 7টাই কিন্তু ফিরে আসবে, এই 6 এর 7টাই ফিরে আসবে, ঠিক আছে। অর্থাৎ এদের কি দেখতে আলাদা মনে হচ্ছে, কিন্তু এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না।
তো এরকমভাবেই কিন্তু এখানে বলা হচ্ছে দুটি করে লিখতে। তো আমরা একটা 2 দিয়ে গুণ দিয়ে লিখলাম, আর একটা লিখবো 3 দিয়ে গুণ দিয়ে। এখানে দেখো 3 6 18 আর 3 7 21, দুটোকে 3 দিয়ে গুণ দিলাম। এখানেও সেই সেম, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ কাটাকুটি করি তো 3 6 18 হবে, আর 3 7 21 হবে, সেই 6 এর 7 ফিরে আসবে। ঠিক আছে, এখানে আমরা দুটি পেলাম। দেখো অতএব 6 এর সাথে দুটি সমতুল্য ভগ্নাংশ হলো, লিখলাম 12/14 এই একটা, আর হচ্ছে 18/21 এই একটা, এই দুটো লিখলাম। এবার আমাদের 5/13 এটার দুটি সমতুল্য ভগ্নাংশ আমাদের লিখতে হবে। তো দেখো আমরা এখানে লিখলাম, দেখো 5/13 আগে লিখছি, তারপর 5/13 কে আমরা 2 দিয়ে গুণ দিলাম, আগেরটার মতো করব। 2 দিয়ে গুণ দিলে 5 দিয়ে 10 হবে, আর এখানে 13 দুগুণে 26 হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 5/13 কে 3 দিয়ে গুণ দিচ্ছি, 3 5 15 আর 3 13 39 হয়ে গেল। আমরা উত্তরটা কি লিখবো দেখো, অতএব 5/13 এর দুটি সমতুল্য ভগ্নাংশ হলো এই যে 10/26 এই একটা, আর হচ্ছে 15/39 এই একটা, এই দুটো পেলাম। পরের প্রশ্ন হচ্ছে 6 এর দাগে 3টি আলো একসঙ্গে জ্বলার পর যথাক্রমে 15 20 এবং 25 সেকেন্ডে 25 সেকেন্ড অন্তর জ্বলে, কতক্ষণ পরে আলোগুলো আবার একসঙ্গে জ্বলবে? আমরা উত্তরটা কিভাবে করব, এই যে 15 20 আর 25 এই তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার আগে লসাগু নির্ণয় করবো আমরা। ঠিক আছে, তো 15 20 আর এই যে 15, তারপর দেওয়া হচ্ছে কত 20 আর হচ্ছে 25, এর লসাগু 25। ঠিক আছে, এর লসাগু করতে হবে। তো লসাগুর প্রথমে আমরা 5 দিয়ে দেবো, 5 3 15, 5 4 20 আর 5 5 25। দেখো আর কিন্তু যাবে না। ঠিক আছে, আর কোনোটার কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই। আমরা এখানে কী কী পাবো, 5 গুণ 3 গুণ হচ্ছে 4, তারপর গুণ হচ্ছে 5, এই সংখ্যাগুলো পাবো। তো গুণ করলে কত হবে, 3 5 15। ঠিক আছে, 15 হয়ে গেল। তারপর 4 15 60, 60কে 5 গুণ দিলে কত হয়, 5 6 30, মানে হচ্ছে 300। অর্থাৎ আমার লসাগু কত পাচ্ছি, 300 পাচ্ছি। তো 15 20 আর 25 এর লসাগু কত হচ্ছে, লসাগু হবে 300। ঠিক আছে, 300। এই লসাগুটা আমরা এখানে দেখো এভাবে উৎপাদকের সাহায্যেও তোমরা করতে পারো। যেমন 15 হচ্ছে উৎপাদক কোনগুলো, 3 5 15 দুটি পেলাম। 20 উৎপাদক 2 2 4, 4 5 20। 25 উৎপাদক 5 5 25। এবার লসাগু কীভাবে করবো, লসাগু করে দেখো 3 এখানে কটা আছে, একটা আছে, এখানে একটাও নেই, এখানে একটাও নেই, অর্থাৎ একটা 3 নেব। 5 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দুটি আছে, অর্থাৎ যেখানে সব থেকে বেশি আছে সেটা নেবো, তো দুটি নেব। 2 এখানে নেই, এখানে দুটি আছে, এখানে নেই, অর্থাৎ দুটি 2 নেব। এইভাবে সবগুলোকে নিয়ে গুণ করবো। 3 5 15, এখানে 5 15 75, 75 দোকানে হচ্ছে কত হয়, 150 হয়। 150কে 2 গুণ করলে কত হয়, 300 হয়। তো 300। ঠিক আছে, তো তোমরা লসাগুটা এভাবেও করতে পারো, আবার এই যে এটা করলাম এটাও করতে পারো, এটাই কিন্তু সহজ পদ্ধতি। ঠিক আছে, তোমরা এটাই করবে যেটা তোমাদের ভালো লাগবে। তো আমরা এটা কত পেলাম, 300 পেলাম। এবার এই 300টাকে আমরা কী করবো, 300 সেকেন্ড ও 300 সেকেন্ড সমান সমান 300টা যেহেতু আমাদের সেকেন্ড, এখানে সেকেন্ড দেওয়া আছে, এই যে এখানে সেকেন্ড দেওয়া আছে, তো 300 সেকেন্ডকে আমরা মিনিটে করব। মিনিটে করার জন্য 60 দিয়ে ভাগ করব। তো 300কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তো ভাগফলটা আমাদের কত হবে, 300কে 60 দিয়ে ভাগ করলে আমরা কত দিয়ে দেবো, দেখো 5 দিয়ে দেবো। 5 0 0 5 6 30। ঠিক আছে, কত পেলাম, এখানে কত ভাগফল পেলাম, 5 পেলাম। ঠিক আছে, অর্থাৎ 5 মিনিট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখানে উত্তর লিখবো। দেখো অতএব আলোগুলি আবার 5 মিনিট পরে একসঙ্গে জ্বলবে। ঠিক আছে, 5 মিনিট পর আলোগুলি আবার একসঙ্গে জ্বলবে। তো এইভাবে আমরা লিখলাম। 6 দেখা হচ্ছে চাঁদার সাহায্যে 150 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো চাঁদার সাহায্যে 150 ডিগ্রি কোণ তোমরা কীভাবে অঙ্কন, চাঁদার প্রথমে কী করবে, স্কেলের সাহায্যে একটা সরলরেখা অঙ্কন করবে। তো চাঁদাটা কিন্তু এইখানে চাঁদাটা বসিয়ে 150 ডিগ্রি যেখানে পাবে সেখানে এরকম করে ফোঁটা দিয়ে নিয়ে তারপর স্কেলের সাহায্যে এরকম করে যুক্ত করে দেবে। ঠিক আছে, এবং তারপরে কিন্তু এটা হচ্ছে 50 ডিগ্রি এবং এখানে 150 ডিগ্রি এরকমভাবে লিখে দেবে। এবং এখানে নাম লিখে দেবে একটা এ বি এবং সি। ঠিক আছে, তো এরকমভাবে এটা আঁকতে হবে 150 ডিগ্রি কোণ। এরপর 3 নম্বর দেখা নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 করে, 3 দেখুন 6 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। কয়ের দেখা হচ্ছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। প্রশান্তবাবু প্রতিদিন ওই মাঠের ধার বরাবর চারিদিকে 5 বার হাঁটেন। প্রশান্তবাবু প্রতিদিন কত মিটার হাঁটেন? তো এখানে দেখো আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 70 মিটার, আর আয়তাকার মাঠটির প্রস্থ দেওয়া আছে কত, 30 মিটার। এবার আমরা কি করব, মাঠটার পরিসীমা বের করব। তো আয়তাকার মাঠের পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 70 আর প্রস্থ হচ্ছে 30, তো 2 গুণ 70 যোগ 30, তো 2 গুণ 70 আর 30 কত হবে, 100 হয়। 2 গুণ 100 সমান 200 মিটার।
তো 200 মিটার হয়ে গেল মাঠের চারপাশের পরিসীমা, অর্থাৎ এই যে যদি এরকম একটা মাঠ হয়, ঠিক আছে, তো এই মাঠটার চারপাশের একবার যদি আমরা ঘুরে আসি তাহলে আমরা এই 200 মিটার কিন্তু অতিক্রম করব, ঠিক আছে। তো আমরা লিখছি, দেখো প্রশান্তবাবু প্রতিদিন ওই মাঠের ধার বরাবর চারিদিকে একবারে হাঁটেন কত, 200 মিটার। একবার হাঁটলে 200 মিটার হয়ে যাবে। এবার তিনি 5 বার হাঁটেন। তো প্রশান্তবাবু প্রতিদিন ওই মাঠের ধার বরাবর চারিদিকে 5 বার হাঁটেন কত, 5 দিয়ে গুণ দিতে হবে, 5 দুগুণ 10 মানে হচ্ছে 1000 মিটার হয়ে গেল। 5 দুগুণে 10 হয়, তো 10-এর পরে দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 1000 মিটার হবে। আমরা এখানে উত্তরটা লিখতে পারি অতএব প্রশান্তবাবু প্রতিদিন 1000 মিটার হাঁটেন, ঠিক আছে। এরপর ক্ষয়ের দাগে একটি বর্গাকার মেঝের পরিসীমা 48 মিটার। ওই মেঝেটি ত্রিপল দিয়ে ঢাকতে হলে কত বর্গমিটার ত্রিপল লাগবে? এখানে কি দেওয়া আছে, বর্গাকার মেঝের পরিসীমা দেওয়া আছে কত, 48 মিটার। পরিসীমা মানে চারদিকের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 48 মিটার। বর্গাকার মেঝে মানে তার চারটি সমান আর কি, ঠিক আছে, এরকম হবে, চারটি সমান। তো এরকম একটা মেঝে, তার পরিসীমা দেওয়া আছে কত, 48 মিটার। তো পরিসীমা থেকে যদি আমরা এখানে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, যেহেতু এটা বর্গাকার দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য পরিসীমা থেকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তো 84 কি আমরা 48কে 4 দিয়ে ভাগ করব। তো 48কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 12 48 হয়, সুতরাং 12 মিটার হবে। এই একটা হাড়ের দৈর্ঘ্য আমাদের কত হবে, 12 মিটার করে হবে, ঠিক আছে, 12 মিটার। এটাও 12 হবে, এটাও হবে 12 এবং এটাও 12 হবে, আর এদিকটাও 12 হবে, সব দিকেই 12 হবে। এবার আমরা কী করবো, মেঝেটার ক্ষেত্রফল বের করবো। বর্গাকার মেঝের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কী করবো, এই যে মেঝের যে আমরা দৈর্ঘ্য পেলাম, দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে, 12কে 12 দিয়ে গুণ করতে হবে। 12কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 144 হয়। যদি আমরা গুণটা করি, দেখো কত হবে, 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4 আর 2 একে 2, এখানে গুণ দিলাম, তারপর 2 একে 2, 1 একে 1, তো এখানে 4 নামছে, 2 আর 2 হচ্ছে 2 আর 2 4, এটা হচ্ছে 1, তো 144 হচ্ছে, ঠিক আছে। তো অতএব ওই মেঝেটি ত্রিপল দিয়ে ঢাকতে 144 বর্গমিটার ত্রিপল লাগবে, এটা আমাদের উত্তর হবে। ওকে, তো এইভাবে আমরা করলাম সমাধানটিকে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। তো এখানে যে অঙ্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, অঙ্কগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে, প্রতিটা অধ্যায় কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে অঙ্কগুলোকে, ঠিক আছে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে, সেখান থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং তার পাশে এই পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো, ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।